আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা, ঢাকা থেকে আজকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শুরু করছি। তো অসুস্থ হলে কাছের মানুষগুলোকে খুব ভালোভাবে চেনা যায়। দেখো, আমি অসুস্থ হওয়ার কারণে আমার যেহেতু অ্যালার্জিটা প্রচুর, আর সেটার থেকে আমার শ্বাসকষ্টটা হয়। তো শ্বাসকষ্টটা হলে আমার দেখা যায় যে সারা রাত খুসখুসে কাশি, আর আমি নিঃশ্বাসটা নিতে খুব বেশি কষ্ট হয়ে যায়। এত বড় একটা ঘর, এত বড় বাসা, তারপর আমি আমার অক্সিজেনটা খুঁজে পাই না। দেখা যায় আমার বেলকনিতে বসে থাকতে হয়, বা এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানালা খুলে বসে থাকতে হয়। আর এটা যে কি কষ্ট, মনে হয় এই মুহূর্তে আমার জীবনটা হয়তো বা বের হয়ে যাবে। তো এতটা বাজে পরিস্থিতি। তো সেদিন রাত্রে আমি সারা রাতে ঘুমাতে পারিনি, খুব বেশি কষ্ট হয়েছে। রাত্রে উঠে উঠে বসেছিলাম, দেখা যায় শুলে পারে আমার সমস্যাটা আরও বেশি হচ্ছিল। আর এই অসুখটা আমার অনেক আগেরই, এই শীতের শুরুতে আবার শীতের শেষের দিকে এই সমস্যাটা হয়ে থাকে। তো সারাটা রাত আমার ওইভাবে পার হয়ে গিয়েছে, তো ঘুমাতে পারিনি। সকাল 6টার দিকে আরও বেশি কষ্ট হচ্ছিল। তো বেলকনি দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর ওই সকালের যে ভিউটা ওটা আমি তখন নিয়েছিলাম। তো নেওয়ার পর হাজব্যান্ড তখন সকালে ঘুম থেকে উঠে যখন দোকান খুলে, ও আমার জন্য ওষুধগুলো সব নিয়ে আসলো। আর এদিকে ভাবলাম যে ওজনটা যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে, তো এই শীতের সময় ভিনেগারটা বসানো বেশি ভালো হবে। তাই সকালে একটু রাত্রে আমার সমস্যাটা বেশি হয়, দিনে ওইভাবে সমস্যাটা হয় না। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রোজেন করা রুটি ছিল, ওটা দিয়ে সবাই নাস্তাটা করে নিলাম। নিয়ে হাজব্যান্ড আমার জন্য নিচে ওষুধ আনতে গিয়েছে, আর এই ফাঁকে আমি ভাবলাম যে ভিনেগারটা একটু বসাই। আর ভিনেগারটা দেখা যায় বাজারেও কিনতে পাওয়া যায়, 500-700 করে দাম। আমার কাছে মনে হয় এই ভিনেগারটা খেতে খুব বেশি বাজে লাগে, কেমন যেন একটা বাজে গন্ধ। তো আমার কাছে যেটা মনে হয়, টাকা দিয়ে এত বাজে জিনিস কেন কিনে খাবো, যদিও স্বাস্থ্যকর বটে। তো আমার কাছে এটা মনে হলো যে টাকা দিয়ে কেন আমি এই গন্ধযুক্ত জিনিসটা কিনে খাবো, তো সেটা বাসায় বানাই। তো সেদিন লাল চিনি নিয়েই এসেছিলাম, আর লাল আপেলটাও কিনেছিলাম। তো লাল আপেল দিয়ে ভিনেগারটা বেশি ভালো হয়। আমি এই ভিনেগারটা বানাচ্ছি প্রায় 5-6 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমি বিয়ের আগে একবার বানিয়েছিলাম, আমার বিয়ে হয়েছে 5 বছর, শেষ হয়ে 6 বছরে পড়েছে। এই সামনের বছর 6 বছর হবে, 25 সালে। তো তখন বিয়ের আগে বানিয়েছিলাম, খেয়ে মাসাল্লাহ খুব বেশি চিকন হয়ে গিয়েছিলাম। তো খুব বেশি কাজে দেয় আমার ভিনেগারটা। তো এত বছর পর আবার একটু রিয়েলাইজ করলাম যে আবার একটু ভিনেগারটা বানাই। আর ভিনেগার বানাতে লাল আপেলটা বেশি কাজে দেয়, এই জন্যই এই আপেলটা খুব বেশি নরম হয়। অন্য সব আপেল দেখবে যে কেমন যেন কসকসে টাইপের হয়, কিন্তু এই আপেলটা একদম নরম, দেখা যায় ভিনেগারটা খুব ভালোভাবে বসে। তো বাজার থেকে খুঁজে খুঁজে লাল আপেলটা কিনে নিয়ে এসেছিলাম। এক দোকানে এই লাল আপেল চাইলো 360 টাকা কেজি, আর আরেকটা লোক ভ্যানে করে বিক্রি করছে, সে 300 টাকায় কেজি চাইলো। আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম। ভিনেগার বানানোটা একটা লং প্রসেস, তো তারপর ধৈর্য ধরে বানাবো। এখানে আমি কাঁচের বয়ামে কুচি কুচি করে রাখা আপেলগুলো দিয়ে দিয়েছি, আর সাথে পানিটা মেশাবো। আর পানি বয়ামে এমনভাবে দিতে হবে যেন বয়ামের উপরের দিকটা 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে, তাহলে ভিনেগারটা ভালো হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আর আমি আজকে যেহেতু 7 তারিখে আমি ভিনেগারটা বসেছি, এটা আমার আগের দিনের ভিডিও। তো এখন আমি 4 চামচ মেপে 4 চামচ চিনি দেবো, লাল চিনি দিতে হবে। দিয়ে নেড়ে একটা পাতলা, আমার ছেলের পুরাতন গেঞ্জি ছিল, ওটা পরিষ্কার করে ধুয়ে মুখটা বেঁধে দেবো। তো আমার কাছে মনে হয়েছে যে গেঞ্জিটা বেশি পাতলা হবে, এর থেকে পাতলা কাপড় পেলে তোমরা অবশ্যই সেটা দিতে পারো। তো 4 চামচ চিনি দিয়ে একটু কাঠের চামচ দিয়ে নেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর 15 দিন পর আবার 4 চামচ চিনি দিতে হবে। আর এভাবে প্রতিদিন একবার করে নাড়তে হবে, যেন তল উপর করে নাড়া যায়। আর অবশ্যই কাঠের জিনিসটা ব্যবহার করতে হবে। এই ভিনেগারের বিশেষত্ব এটাই। তো এটা আমি চিনি দিয়ে মুখ বন্ধ করে রেখে দেবো। আমি অসুস্থ অবস্থায় আসলে ভিনেগারটা বসাতাম না, কিন্তু আপেলটা বেশ অনেক দিন যাবতই কিনে নিয়ে এসে রেখেছি, 3-4 দিন হয়ে গিয়েছে। এই দেখা যায় বসানি হয় না আলসেমি করে। তো আজকে লাল চিনিটাও কেনা ছিল না, তো 2-3 দিন আগে আমার হাজব্যান্ড লাল চিনিটা নিয়ে এসেছে। তাই ভাবলাম আজকে একটু বসিয়ে ফেলি, বসালেই তো হয়ে যায়, যেহেতু লং প্রসেস, 2 মাসের মতো সময় লাগে এই ভিনেগারটা হতে। তো ভিনেগারটা বসিয়ে রান্নাঘরের এক কোণায় রেখে দিলাম। রোদের তাপটা লাগা যাবে না, আর আলো বাতাস একটু জায়গায় রাখতে হবে যেন সামান্য একটু আলো বাতাস লাগে। আর এদিকে দেখো
প্রেসক্রিপশন অনুযায়ী কতগুলো ওষুধ নিয়ে এসেছে, আরও ওষুধ ছিল। তো এটা হচ্ছে আমার রাতের ওষুধগুলো ছিল। তো ভাবলাম ওষুধগুলো খেয়ে নিই। ওষুধগুলো খেলে দেখা যায় শরীরটা কিছুটা ভালো লাগে আর নিঃশ্বাসের সমস্যাটা হয় না। আর রাত্রে যেহেতু ঘুম হয়নি, আর ওষুধ খেলে যদি রাত্রে একটু ঘুম হয়, আর তুমি যত অসুস্থ হও যাই হও, ঘুমটা হলে কিন্তু শরীরটা ভালো লাগে, তোমার সারাদিন একটু ফ্রেশ লাগবে। আর তোমার যদি রাত্রে ঘুমটা ঠিক মতো না হয়, দেখা যায় সারাদিন জিম পাড়তে থাকা লাগে। তো এটা আমার গত বেশ 6 মাস আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তখনকার প্রেসক্রিপশন ছিল, ওই অনুযায়ী ওষুধটা নিয়ে এসেছি। আর এটা সেই ইনহেলার, এটা নিলে দেখা যায় আমার অসুখটা অনেকটাই সেরে যায়। আর সেদিন গ্যাসের চুলো মুছতে গিয়ে হাতে তাপ খেয়েছিলাম, দেখো হাত কেমন একটু কালো হয়ে আছে হাতের দিকটায়। তো আমি এখন ইনহেলারটা নেব, দেখো তোমাদের দেখাই কিভাবে ইনহেলারটা নিতে হয়। তো এটা এভাবে ঢাকনাটা খুলে, আর এই মেশিনটা কিন্তু 6 মাস পর চেঞ্জ করতে হয়। তোমার পুরাতন মেশিন যেটা ছিল ওটা ফেলে দিই, এটাই হচ্ছে। আর এটা সেই ওষুধ, এই ওষুধটা ভিতর দিলে ভিতরে একটা পিন সিস্টেম আছে, ওটা দেখা যায় ওষুধটা ছিদ্র করে দেয়। আর সামনের যে অংশটা আছে ওটা দিয়ে মুখের ভিতর নিয়ে একটু জোরে শ্বাস ভিতরের দিকে নিঃশ্বাসটা নিলে ইনহেলারটা ভিতরের দিকে চলে যায়। তো এইভাবেই ওষুধটা নিতে হয়। এটা নিলে দেখা যায় আমি 80% সুস্থ হয়ে যাই, বাকিটা হচ্ছে সময়ের দরকার। এটা মুখে দিয়ে চুষতে হয়। এই তো আমার ইনহেলারটা নেওয়া হয়ে গেছে, এখন যেভাবে ছিল ওইভাবেই সব রেখে দিয়ে এখন রাত্রে আমি ঘুমাতে যাব। খুব করে চাচ্ছি যে আজকে রাতে ঘুমটা যেন খুব ভালো হয়, নয়তো শরীরটা খুব বেশি খারাপ লাগে। তারপর ছোটো একটা বাচ্চা, ও 3 বছর বয়স, ও তো বোঝে না যে আম্মু অসুস্থ, আম্মুকে বিরক্ত করা যাবে না, এই বুঝটা আমার ছেলের হয়নি। তো ওর মতো বিরক্ত করতেই থাকে। দেখা যায় রাত্রে একটু ঘুম হলে দেখা যায় একটু শরীরটা ভালো লাগে। আর এদিকে তোমাদের যেটা বলছিলাম যে অসুস্থ হলে বোঝা যায় যে কে কাছের মানুষ আর কে তোমার দূরের মানুষ। জীবনের 2টা খারাপ সময় তুমি মানুষগুলো চিনতে পারবা। এক, তোমার যখন অসুস্থ হবে, আর দ্বিতীয়ত তুমি যখন আর্থিক সমস্যায় পড়বে। এই 2টা সময় তুমি মানুষের আসল রূপটা দেখতে পারবে অন্য সময়ের থেকে। মাসাল্লাহ আমার রাত্রে খুব ভালোই ঘুম হয়েছে। সকালে উঠতেও দেখা যায় 10টা বেজে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। আর যেহেতু অসুস্থ হয়ে আর যাই হোক, রান্না তো করতেই হবে, যেহেতু হাজব্যান্ড আছে বাসায়, ছোটো বাচ্চা আছে, ওদেরকে তো খাবার দিতে হবে। তো আজকে কালকে রাত্রে সিম নিয়ে আসতে বলছিলাম, সিম আলু দিয়ে মাছ রান্না করব, আর সিম আলু ভাজি করব আজকে। তো সবগুলো আমি কেটে নিয়েছি, এদিকে মাছটা তুলে দিয়েছি। তো যেটা বলছিলাম যে তোমার যখন খারাপ সময়, তুমি যখন অসুস্থ হবা, ওই সময় দেখা যায় কাছের মানুষগুলো তুমি চিনতে পারবা কে আপন আর কে পর, কে তোমার ভালো চায়, কে তোমার খারাপ চায়। এটা আসল কথা। এই তো আমি অসুস্থ, মাশাআল্লাহ আমার হাজব্যান্ড সব কাজে অনেক বেশি হেল্প করছে। তারপর বাসায় বুয়া নেই, আর আমাকে ডাক্তার বরাবরই বলে দিয়েছে যে ধুলোর কাজগুলো না করতে, ধুলোর মধ্যে আমার যাওয়াই যাবে না। তো কয়দিন বুয়া ছিল না, দেখা যায় অনেক কাজ করে ফেলেছি, আর তাতেই আমার অসুখটা বেড়ে গিয়েছে। তো সকালে খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি, আর এদিকে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো আমি এদিকে রান্না করছিলাম, আর হাজব্যান্ড বাকি কাজগুলো আজকে করেছিল। আজকে ওর নিজের কাপড় চোপড় নিজেই ধুয়েছে, আবার ঘরটাও ঝাড়ু দিয়েছে, বিছানা ঝাড়ু দিয়েছে, বাবুকে গোসল করিয়েছে। দেখা যায় মোটামুটি অনেক কাজই করেছে। একটা ছেলে মানুষ দেখা যায় পুরো সপ্তাহ অফিসের কাজ করে, বাইরের কাজ থাকে, আর সপ্তাহে একদিন যদি ছুটি পায় তখনও ঘরের কাজ করতে হয়। দেখা যায় ওরা রেস্টের কোনো সময় পায় না। যেহেতু আমার দুজনের সংসার, এখানে বাড়তি কেউ নেই, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো তাই ও দেখা যাচ্ছে অনেক কিছু হেল্প করছিল আমাকে। আমি শুধু দুপুরের রান্নাটা শেষ করে ভাতের চালটা ধুয়ে দিয়ে গোসল করে এসেছিলাম। দেখা যায় যেহেতু আমার ঠান্ডার সমস্যা, 12টার মধ্যেই গোসল করতে হয়, নয়তো দেখা যায় আবার সর্দি কাশি শুরু হয়ে যাবে। আসলে একা হাতে সব কিছু সামলে সময় মতো ওইভাবে করতে পারি না আমি। আগের দিন যদিও 12টার আগে গোসল করেছিলাম, আজকে সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে। তো আজকে আর 12টার মধ্যে গোসলটা করা হয়নি, 12টা পার হয়ে গিয়েছিল। আর একটা সময় তুমি মানুষকে, কাছের মানুষগুলো খুব ভালোভাবে চিনতে পারবে। সেটা হলো তোমার আর্থিক যখন সমস্যা দেখা দেবে, তোমার যখন অভাব দেখা দেবে, তখন তুমি কারোর কাছে ওইভাবে সাহায্য চাইলেও পাবে না। তখন দেখা যায় কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেবে। যখন বুঝতে পারবে তোমার আর্থিক সমস্যা চলছে, তারা তোমার ধারে কাছেও আসবে না, যে ওর কাছে যাবো, চাইলে গেলেই তো টাকা ধার চাইবে, ওকে এড়িয়ে চলে। এটা আসলে বাস্তবতা, মানুষ এটাই বেশি করে। আর তোমার যখন আর্থিক অবস্থা ভালো থাকবে, তখন তোমাকে সবাই তেল দিতে চলে আসবে। এটা বেশিরভাগ মানুষ এই কাজটা করে।
তো আলহামদুলিল্লাহ কখনো ওইভাবে খারাপ পরিস্থিতি পড়িনি। অনেকে দেখেছি, দেখা যায় এই বিপদের সময় বা আর্থিক খারাপ অবস্থার সময় কাছের মানুষগুলো কীভাবে মুখ ফুরিয়ে নিয়েছে। মানে তাদেরকে সে সময় খুব বেশি পাশে থাকার দরকার ছিল, তারাই ওই সময় পাশে থাকেনি। আর অসুস্থর সময় সবাই তোমার ওইভাবে পাশে থাকবে না, তুমি চাইলেও থাকবে না। দেখে গেলেই তোর সেবা যত্ন করতে হবে, ওর কাজ করে দিতে হবে, কি দরকার এখন ওর কাছে যাওয়ার, এটাই আর কি। তো আলহামদুলিল্লাহ আমার এই অসুস্থতায় আমার হাজব্যান্ডও খুব বেশি আমার কাছে ছিল, খুব বেশি সাপোর্ট দিয়েছে, মানসিক সাপোর্ট দিয়েছে, মানে কাজে হেল্প করেছে। এটা আসলে অনেক বড় পাওয়া। একটা মেয়ে সব কিছু ছেড়ে একটা ছেলের কাছে চলে আসে, হাজব্যান্ডের কাছে চলে আসে, সেই মানুষটা যদি ওইভাবে সব সময় তোমার যে কোনো বিপদে ঢাল হয়ে দাঁড়ায়, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, যে ওই মানুষটা তোমার পাশে আছে, সে তোমার পাশে মানে ছায়ার মতো সব সময়ের জন্য আছে। আর আমার ইউটিউবের কিছু ময়না পাখিগুলো আছে, মানে কলিজার আপুগুলো আছে, তো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করেছে। তো আমার জিনিসটা খুব ভালো লেগেছে যে কাউকে আমি দেখিনি, চিনি না, তাও সবার প্রতি কি একটা অদ্ভুত মায়া, অদ্ভুত একটা টান কাজ করে। এখন ইউটিউবে না আসলে ভাল লাগে না যে এই আপুগুলোকে আমি হারিয়ে ফেলবো। সবাই অনেক বেশি দোয়া করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার নামগুলো আমার মুখস্থ নেই, কিন্তু তোমরা অনেক বেশি আমার ভালোবাসার মানুষ হয়ে গেছো। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সেই সাথে সবাই আমার জন্য দোয়া করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।